আমরা চলে এসেছি মুনমুনের ক্লাসরুমে। আজকে আমরা যেটা করব দ্রবণের সেকেন্ড পার্ট। দ্রবণের সেকেন্ড পার্টে আজকে আমরা করব বাষ্পচাপ। তোমরা দেখতে পাচ্ছ হেডিং দেওয়া রয়েছে বাষ্পচাপ। বাষ্পচাপ কাকে বলে? কোনো তরল তার সব উপরতল থেকে সবসময় বাষ্পিত হচ্ছে। তো তরলের বাষ্প, কোনো তরল যদি তার উপরিতলটা যদি বাষ্প দ্বারা সম্পৃক্ত অবস্থায় থাকে, তাহলে সেই বাষ্প ওই তরলের ওপর যে চাপ প্রদান করে তাকে ওই তরলের বাষ্পচাপ বলে। তাহলে তরলের বাষ্প তরলের ওপর যে চাপ প্রদান করছে সেটাকেই বলছে তরলের বাষ্পচাপ। তরলের বাষ্প কীভাবে নির্ণয় করা যায় না, এটা সম্পর্কে রাউল্ট একটি সূত্র দিয়েছিলেন, যেটি রাউল্টের সূত্র নামে পরিচিত। রাউল্টের সূত্রটা কী বলছে? বলছে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রাবকে অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দাব দ্রবীভূত করলে ওই দ্রবণের বাষ্পচাপ ওই উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এবং দ্রবণে দ্রবীভূত দ্রাবকের মোল ভগ্নাংশের গুণফলের সমান। আমি ধরে নিই একটি দ্রবণের দ্রাবকের মধ্যে বাষ্পচাপ হচ্ছে দ্রাবকের দ্রবণের বাষ্পচাপ পি। সেটা কি হবে? ওই উষ্ণতায় দ্রাবকের মোল ভগ্নাংশ, সেটা আমরা x1 দিয়ে ডিনোট করছি, এবং বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ তাদের গুণফলের সমান হবে। এটাই হচ্ছে রাউল্টের সূত্র, মানে P = x1 × P0। এটাই হচ্ছে রাউল্টের সূত্র। x1 জিনিসটা কি? x1 হচ্ছে দ্রাবকের মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ জিনিসটা আগে বলছে, ধরো N1 মোল দ্রাবক ছিল আর দ্রাবক আছে N2 মোল, তাহলে দ্রাবক প্লাস দ্রাবক মিলে কত হবে? N1 + N2। তাহলে দ্রাবকের মোল ভগ্নাংশ বলতে কি বোঝায়? x1 বলতে বোঝাচ্ছে N1/N1 + N2। এটাকেই বলা হচ্ছে দ্রাবকের মোল ভগ্নাংশ x1। তাহলে দ্রাবের মোল ভগ্নাংশ কত হবে? x2 যদি ধরি, x2 কে আমরা লিখতে পারি N2/N1 + N2। তাহলে এখানে তোমরা এটা পাচ্ছ যে x1 + x2 এটা ইকুয়াল টু কত হচ্ছে? 1। তাহলে আমি এখানে এই জিনিসটা পুট করে দিই। কি পুট করছি? P = x1 এর জায়গায় বলছি 1 - x2 × P0। এটা যদি গুণ করে দাও তাহলে কি আসছে? P = P0 × P0 x2। এই P0 x2 এই পাশে নিয়ে আসি, তাহলে প্লাস হয়ে যাবে P0 x2 = P0 - P, বা x2 = কি হবে? P0 - P/P0। এটা একটা ফর্মুলা। এখানে কি হচ্ছে? দ্রবণের বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ ছিল P0 আর দ্রবণের বাষ্পচাপ ছিল P। তাহলে কতটা কমলো? P0 - P বাই, এটা কি বলছি ভুল লিখেছি, এটা P0 হবে বাই P0। তাহলে এটা হচ্ছে বাষ্পচাপের কত, হচ্ছে আপেক্ষিক অবনমন। এটা কার সাথে সমান হবে? দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে। তাহলে রাউল্টের দ্বিতীয় সূত্রটা কি? স্থির উষ্ণতায় কোনো বিশুদ্ধ দ্রাবকে অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত কঠিন দ্রাব দ্রবীভূত করলে দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রবণে দ্রবীভূত দ্রাবের মোল ভগ্নাংশের সমান। এটা হচ্ছে রাউল্টের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত সূত্র। এরপর আমরা আসি যে আমরা যেটা বললাম কি, তড়িৎ অবিশ্লেষ্য কঠিন অনুদ্বায়ী। এবার যদি দুটোই হয়, তরল পদার্থ হয়, এবং দুটো যদি উদ্বায়ী হয়, তাহলে কী হবে ফর্মুলাটা? তাহলে ফর্মুলাটা আমরা এখান থেকে পাবো। আমি ধরি দুটো যে পদার্থ নিয়েছি, দুটোই উদ্বায়ী তরল। একটা হচ্ছে A তরল, একটা B তরল। একটা নির্দিষ্ট উষ্ণতায় এর বাষ্পচাপ হচ্ছে P0A, B এর বাষ্পচাপ হচ্ছে P0B। এর মোল ভগ্নাংশ ধরলাম x1, এই x এ ধরি, এর মোল ভগ্নাংশ xb হবে। তাহলে
দ্রবণের বাষ্পচাপটা কী করে বের করব? দ্রবণের বাষ্পচাপ পি ইকুয়াল টু আমরা বলবো যেটা, সেটা হচ্ছে P0A XA প্লাস P0B XB। কী করে পেলাম? রাউলের প্রথম সূত্র থেকে পেয়েছি। কারণ কি আমরা কি পেয়েছিলাম? দ্রবণের বাষ্পচাপ যদি আমি এর জন্য যদি হয়, এর জন্য বাষ্পচাপ কী ছিল? PA ইকুয়াল টু কী ছিল? P0A XA, রাউলের সূত্র অনুসারে পেয়েছিলাম। এটার বাষ্পচাপ কী করে পেয়েছিলাম? PB মানে কী ছিল? দ্রবণের বাষ্পচাপ বি এর জন্য তৈরি উৎপন্ন হচ্ছে কতটা বাষ্পচাপ? P0B ইন্টু XB। তাহলে এই যে আবার এবার চলে যাচ্ছে ডাল্টন অংশাপ সূত্রে, P ইকুয়াল টু কী ছিল? PA প্লাস PB। এবার PA PBর মান বসিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে এই ফর্মুলাটা চলে এসছে। তাহলে দুটো যদি তরল হয় তখন তাদের ক্ষেত্রে বাষ্পচাপ কী হবে? P ইকুয়াল টু P0A XA প্লাস P0B XB। তবে এই যে সূত্রটা দেওয়া হলো দুটো উদ্বায়ী তরলের ক্ষেত্রে, এটা তাদের জন্যই প্রযোজ্য যারা হচ্ছে রাউলের সূত্র মেনে চলে। তার মানে কি? তাহলে এমন কোনো দ্রবণ আছে যারা রাউলের সূত্র মানে না? সেই দ্রবণটা আগে বলে কীরকম আছে? দুরকম আছে। যেটা হচ্ছে একটা হচ্ছে দেখাবে হচ্ছে পজিটিভ ডেভিয়েশন, একটা হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন। মানে রাউলের সূত্র থেকে এটা থেকে ধনাত্মক বিচ্যুত হতে পারে, ঋণাত্মক বিচ্যুত হতে পারে। মানে যা চাপ পাওয়া উচিত ছিল তার থেকে বেশি চাপও পেতে পারি, যা চাপ পাওয়া উচিত ছিল তার থেকে কম চাপও পেতে পারি। সেইটা আমরা এবার দেখি। এবার আমরা দেখব ধনাত্মক বিচ্যুতি। ধরো অ্যাসিটোন আর ইথানল হচ্ছে, ইথানল C2H5OH আর অ্যাসিটোন, এই দুটো যদি মেশায় তাহলে দ্রবণটা ধনাত্মক বিচ্যুতি দেখাবে। কেন? ইথানলে দেখো OH গ্রুপ রয়েছে, ফলে এটা কী করতে পারে? হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। আর এক্ষেত্রে কি দেখা যায়? ডাইপোল ডাইপোল আকর্ষণ বল দেখা যায়। ডাইপোল ডাইপোল আকর্ষণ, অর্থাৎ এ হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারছে না অ্যাসিটোন। এবার ইথানলের মধ্যে যখন আমি অ্যাসিটোন যোগ করে দেব তখন ইথানল অণুগুলোর মাঝে, ধরো এটা যদি ইথানল অণু হয়, এর মাঝে অ্যাসিড অণুটা ঢুকে পড়বে। তার ফলে কি হবে? ইথানল আর হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারবে না। তাহলে হাইড্রোজেন বন্ধন গঠন করলে বাষ্পের হার কম ছিল, কিন্তু হাইড্রোজেন বন্ধন যখন গঠন করতে পারছে না, তার বাষ্পের হার বেড়ে যাবে। ফলে সেই ক্ষেত্রে যে এই যে মানটা শো করা উচিত ছিল সেই মানটা থেকে বেশি মান শো করবে, মানে বাষ্পচাপটা বেশি পরিমাণে হয়ে যাবে। এটাই হচ্ছে ধনাত্মক বিচ্যুতি। একইভাবে আমরা দেখব ঋণাত্মক বিচ্যুতিও আছে, যেক্ষেত্রে বাষ্পচাপটা কমে যাবে। কারা দেখাবে? এটা দেখাবে হচ্ছে ক্লোরোফর্ম আর হচ্ছে অ্যাসিটোন, CH3 এবং CH3CO CH3 অ্যাসিটোন। ক্লোরোফর্ম এবং অ্যাসিটোন এদের মধ্যে কেউই হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না। যদিও এখানে হাইড্রোজেন আছে কিন্তু অক্সিজেন নেই, তড়িৎ মৌল নেই, সেই হিসাবে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারছে না। ফলে এদের বাষ্পচাপ মানে বাষ্পায়নের হারটা বেশি ছিল। কিন্তু এই দ্রবণের মধ্যে যখন আমরা যোগ করে দেবো, মানে অ্যাসিটোনের মধ্যে যখন ক্লোরোফর্ম যোগ করে দেবো, তখন অ্যাসিটোন ক্লোরোফর্মের সঙ্গে হাইড্রোজেন বন্ধন গঠন করবে। এ দেখো হাইড্রোজেন বন্ধন গঠন করে ফেলেছে। তাহলে বাষ্পের হার কী হবে? কমে যাবে। তাহলে বাষ্পচাপ যতটা পাওয়া উচিত ছিল তার থেকে কম পাবো, অর্থাৎ ঋণাত্মক বিচ্যুতি শো করবে। অর্থাৎ রাউলস ল এর থেকে যেমন ধনাত্মক বিচ্যুতি সম্ভব, তেমন ঋণাত্মক বিচ্যুতি সম্ভব। এবার আমরা এটা করব, আমরা হচ্ছে এই যে একটু আগে যেটা পড়লাম বাষ্পচাপের যে অবনমন, এটা একটা কলিগেটিভ প্রপার্টি। কলিগেটিভ প্রপার্টি জিনিসটা কি সেটা একটু জানি। কলিগেটিভ প্রপার্টি হচ্ছে সেই প্রপার্টিগুলো যেগুলো দ্রবণে কি যোগ করছি তার উপর নির্ভর করবে না, দ্রবণে দ্রবীভূত দ্রাবের কণা সংখ্যার উপর নির্ভরশীল। তাকেই বলা হচ্ছে কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম। মানে দ্রাবের প্রকৃতির ওপর নয়, দ্রাবের সংখ্যার উপর নির্ভরশীল। কিরমভাবে দেখো, আগে দেখি বাষ্পটা হয় কেন। একই জিনিসের দুটো ছবি নিই। প্রথমে ধরো এখানটা একই পাত্র, এখানে শুধু তরল দ্রাবক আছে, এটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবক।
আমরা কি জানি বাষ্পায়ন তলে উপরিতল থেকে হয়, তাহলে উপরিতলের ক্ষেত্রফল যত বাড়বে বাষ্পায়ন তত বাড়বে। তাহলে এখন এরপরে কেবলমাত্র শুধু কি দ্রাবক কণা রয়েছে, তাহলে এর বাষ্পায়নের হারটাও বেশি, মানে বাষ্পীভূত কণার সংখ্যাও বেশি হবে। তা বাষ্পীভূত যদি কণার সংখ্যা যদি বেশি হয়, তাহলে বাষ্পর সংখ্যা যদি বেশি হয়, তাহলে প্রযুক্ত বাষ্পচাপের মানটাও বেশি হবে। এখন এর মধ্যে আমি যদি দ্রাব যোগ করে দিই, কিরম দ্রাব যোগ করেছি? উদ্বায়ী নয়, অনুদ্বায়ী কঠিন তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব যদি যোগ করি, তাহলে উপরিতলে এখন শুধু দ্রাবক থাকবে না, দ্রাবকও থাকবে, দ্রাবও থাকবে। উপরিতলে কেন, সমস্ত অংশই থাকবে। তাহলে উপরিতলে দ্রাবক কণার সংখ্যা কী হবে? কমে যাবে। আগেটাই শুধু দ্রাবক ছিল, এখন দ্রাব প্লাস দ্রাবক রয়েছে। তাহলে দ্রাবক কণার সংখ্যা যদি কমে যায় এরা, এবং দ্রাবকটা যদি অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য হয় বা অসংযোজিত হয়, তাহলে উৎপন্ন কণার সংখ্যাটাও কী হবে? কম হবে। তার মানে এই বাষ্পের হারটা কমে গেল। তাহলে বাষ্প যদি কম উৎপন্ন হয় তাহলে বাষ্পচাপের মানটাও কী হবে? কমে যাবে। তার মানে বাষ্পচাপের অবনমন হবে। তার মানে কোনো বিশুদ্ধ দ্রাবকে অনুদ্বায়ী কঠিন তড়িৎ অবিশ্লেষ্য যোগ করলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন হয়। এই সংক্রান্ত রাউল্টের সূত্রটা আমরা অলরেডি বলে ফেলেছি। সেটা কি ছিল না, কোনো অনুদ্বায়ী কঠিন তড়িৎ অবিশ্লেষ্যে দ্রাব যোগ করলে বাষ্পচাপের যে আপেক্ষিক অবনমন হবে তা দ্রবণে দ্রবীভূত দ্রাবের মোল ভগ্নাংশের সমান। দ্রাবের মোল ভগ্নাংশ x2 কী হবে? বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের সমান। আপেক্ষিক অবনমন মানে কি? বাষ্প কী ছিল আর কি হলো, বিয়োগ করলাম, কতটা কমলো, কার মধ্যে? P0 মধ্যে। সেটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন থেকে আমরা দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করতে পারি। কি করে? x2 মানে কি? দ্রাবের কণা মোল সংখ্যা N2 বাই N1 প্লাস N2, দ্রাবের মোল সংখ্যা বাই দ্রাব প্লাস দ্রাবকের মোট মোল সংখ্যা, এটা ইকুয়াল টু P0 মাইনাস P বাই P0। আবার N2 মানে কি? আণবিক মোল সংখ্যা বের করা হয় ভর বাই আণবিক গুরুত্ব দিয়ে। আমি ধরে নিলাম দ্রাবের ভর আছে W2 গ্রাম, আণবিক গুরুত্ব M2। একইভাবে এটা হবে W1 বাই M1 প্লাস W2 বাই M2, এটা ইকুয়াল টু P0 মাইনাস P বাই P0। আচ্ছা, এবার দেখো, যেহেতু এখানে দ্রাবকটা প্রচুর বেশি পরিমাণে লঘু দ্রবণ, তাই দ্রাবকটা প্রচুর পরিমাণে আছে। অর্থাৎ আমি যদি বলি, এখান থেকে যদি বলি, আমি এই লাইনটা পরে করছি, আমি এখান থেকে বলি যেহেতু N1টা মাছ গ্রেটার দ্যান N2, N1টা প্রচুর বেশি পরিমাণে রয়েছে, তাহলে আমরা বলতে পারি N1 প্লাস N2 নিয়ারলি ইকুয়াল টু N1। নিয়ারলি ইকুয়াল টু, পুরোপুরি N1 এর সমান হয় না কখনো, কারণ কিছুটা হলেও বেশি হবে, কিন্তু আমরা অঙ্কের সুবিধার জন্য N1 প্লাস N2টা N1 ধরে নিলাম। তার মানে আমরা বলতে পারি N2 বাই N1 ইকুয়াল টু P0 মাইনাস P বাই P0। এ পাশে চলে আসি, জায়গা নেই বলে N2 জায়গায় আমরা কী বলতে পারি? W2 বাই M2 বাই W1 বাই M1 ইকুয়াল টু P0 মাইনাস P বাই P0। এবার বাই করে দাও, উল্টে দাও, তাহলে W2 বাই M1 এখানে হবে W1 বাই M2 ইকুয়াল টু P0 বাই মাইনাস P বাই P0। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারি M2 ইকুয়াল টু কী হবে? M2 যদি এ পাশে পাঠাই এটা ও পাশে চলে আসবে, মানে W2 M1 বাই W1 ইন্টু এটা উল্টে গেলে কী হবে? P0 বাই P0 মাইনাস P। এটা হচ্ছে দ্রাবের আণবিক গুরুত্ব আমরা নির্ণয় করে ফেললাম। ঠিক আছে, তাহলে আমাদের বাষ্পচাপ সংক্রান্ত এটা পড়া আজই হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা করব স্ফুটনাঙ্কের উন্নয়ন এবং হিমাঙ্কের অবনমন সম্পর্কে। ততক্ষণের জন্য আমাদের চ্যানেলটা দেখতে থাকো এবং অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।